प्रॉब्लम है नहीं, जनता प्रॉब्लम है। गवर्नमेंट इज द रिफ्लेक्शन ऑफ द पीपल एंड पीपल आर फुलिश। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। Thank you, friends. অনেকে বলছেন এক দশকেরও বেশি সময় পরে একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এখন বলতে হবে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। প্রবল চাপ ছিল, জেন জিদের চাপ ছিল। না, কোনো রাজনৈতিক দল এর কৃতিত্ব নিতে পারে না। সমস্ত রাজনৈতিক দলকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এ দেশের নওজোয়ান অর্থাৎ জেন জি তারা দেখিয়ে দিলেন সিদ্ধান্তে অটল থাকলে 20শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত একেবারে রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকলে কি হয়। আমরা দেখেছি এর আগে শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে, দেখেছি নেপালে কি হয়েছে। সেই ভয়তে কি ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান? তাহলে কি একটা বিরাট পরিবর্তনের আঁচ পেয়ে গিয়েছে সরকার পক্ষ? তাহলে কি আমাদের দেশের বিরুদ্ধ শক্তি তারা সত্যি ছিল এই আন্দোলনের মধ্যে, নাকি এই আন্দোলনকে লঘু করার জন্য শুধুমাত্র তাদেরকে সাধারণ মানুষের মনের মধ্যে বিষিয়ে দেওয়ার জন্য এই তত্ত্বগুলো তুলে আনা হয়েছিল? কি গুরুত্ব এই ধরনের ইস্তফার? তার কারণ আপনাদের সবারই মনে আছে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোনো কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের স্ক্যাম বা এই ধরনের কেলেঙ্কারি বা মানুষের রাস্তায় নামার পরিপ্রেক্ষিতে পদত্যাগ দেয়নি। হ্যাঁ, অনেকে বলবেন এমজে আকবর পদত্যাগ করেছিলেন, কিন্তু সেটি কোনো রাজনৈতিক ঘটনায় নয়, সেটিও একটি আন্দোলন ছিল, সেটা ছিল মি টু আন্দোলন। সেই আন্দোলনের চাপে পড়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু এই রকমভাবে জনতার চাপে পড়ে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি কিন্তু তার মন্ত্রক ছাড়েননি। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। প্রথমেই আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা মনে রাখবেন যে যারাদের দেখে মনে হয় কিছু হবে না, যাদের দেখে মনে হয় যারা শুধুমাত্র সারাক্ষণ মোবাইলে ব্যস্ত, সারাক্ষণ যারা শুধুমাত্র গান শুনছে, হেডফোন তাদের কানে লাগানো আছে, তাদের দ্বারা কিছু হবে না, এটা যে কতটা ভুল আজকে তার প্রমাণ পাওয়া গেল। এই যে ইস্তফা, এই ইস্তফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন 2029 লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এ দেশের শাসকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। আবার আরেক পক্ষ বলছেন না, ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন, আসলে তিনি ত্যাগ করলেন দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য। তার কারণ বিভিন্ন বিদেশি শক্তি খেলা করছে, তারা চাইছে দেশকে উত্তাল করে দিতে, আর সেই জন্য বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। অর্থাৎ একদল চাইছে ধর্মেন্দ্র প্রধানকে শহীদের মর্যাদা দিতে, আর আরেক দল বলছেন না, এটা বিপ্লবের জয় হয়েছে। অর্থাৎ 20শে জুন থেকে যন্তর মন্তর এবং গোটা দিল্লি এবং পরবর্তীকালে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল যে বিরোধিতা, তার জয় হয়েছে। আমরা একবার শুনে নেব বিদায় বা প্রাক্তনী বলবো এখন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি বলেছিলেন। सीबीआई गहरा तक जाएगी, किसी को इस बार बख्शा नहीं जाएगा। पिछले बार भी बख्शा नहीं गया था, लेकिन इस बार ये मैंने कहा ना, इसकी राधाकृष्ण कमेटी को पूरा लागू करने के बावजूद भी ये घटना हुई है। सीबीआई, आपने देखा होगा, आप लोग ही छपाते हो, सीबीआई ने तुरंत कार्रवाई किया है, सीबीआई इसको तह तक जाएगी। मैं और एक विषय, जो मेन विषय में कहना था, अगले साल से परीक्षा, इसकी जो मूल जड़ है OMR, अगले साल से नीट की परीक्षा कंप्यूटर बेस्ड टेस्ट से होगी। ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য শোনার পর অনেকেই ভাবতে পারেন এই মানুষটি বোধহয় সময় অর্থাৎ ভিকটিম অফ সার্কামস্টান্সেস অর্থাৎ এই সময়ের এই পরিস্থিতির চাপের শিকার হলেন। কিন্তু
কিন্তু ককরোচ পার্টি, যে ককরোচ পার্টির জন্ম হয়েছে আপনারা জানেন, যে মাননীয় প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে, যাকে ঘিরে আমাদের দেশের জেন জিদের মধ্যে কত ক্ষোভ ছিল তা প্রকাশ হয়ে পড়েছিল এবং গোটা পৃথিবী নাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ককরোচ পার্টি আমরা জানি যে নেট দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, শুধু আর নেটে নয়, একেবারে বাস্তবে একটা বিরাট পরিবর্তন এনে দিল এই ককরোচ পার্টি। তার প্রধান কি বলছেন ইস্তফার পর? We have done it! धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody done it! क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। স্বভাবতই দেশের বিরোধী শক্তি তারা খুব খুশি, বিশেষ করে যারা গদি হারিয়েছেন এবং যারা সকাল বিকেল নরেন্দ্র মোদীর সরকারকে গাল পাড়েন, তারা তো আত্মহারা। আমি পরপর দুটো ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে একবার শুনিয়ে দেব আপনাদের অরবিন্দ কেজরিওয়াল তিনি কি বলছেন। हेलो एवरीवन, आप सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है, जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज़ के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़, सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या न करनी पड़े। जय हिंद। শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী প্রত্যেকেই উচ্ছ্বসিত। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, আজকে গোটা দিন কি করলেন সে বিষয়ে পরে আসবো। তার একবার দেখে নেব রাহুল গান্ধী কি বলছেন। There is some talk going on. We get information these days from the government. There's some talk going on in Mr. Modi's cabinet that the solution is to move Mr. Dharmendra Pradhan from education to some other ministry. This is not acceptable to the students of India. It is not acceptable to anybody. The reason is Mr. Pradhan is a symbol of corruption and of what has happened to the future of India's children. He is a symbol of the destruction of the most valuable thing that this country has, which is our students and their future. And so there is going to be no conversation about Mr. Dharmendra Pradhan being moved here, moved there, put behind, forward, nothing. Mr. Dharmendra Pradhan has to be sacked. দেখুন, আজকে একটি কথা বলবো যে কথাটা মানতে খুব খারাপ লাগবে, বিশেষ করে বঙ্গবাসী হিসেবে। আরজি করে আন্দোলনের সময়ও জনতা রাস্তায় নেমেছিল, আমাদের বাড়ির মহিলারা রাত জেগেছিলেন, কিন্তু আমরা পারিনি সেই সময় সরকারটাকে ধাক্কা দিতে। তার কারণ কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য, অর্থাৎ সেই সময় যারা বিরোধী দল ছিলেন তারা কোথাও থেকে যেন লাল সুতো, গেরুয়া সুতো দিয়ে টেনে রেখেছিল। কিন্তু সাধারণ মানুষ সমস্ত ভয়, ডর, সমস্ত কিছু যদি তারা তুচ্ছ করে রাস্তায় নামে, তাহলে কি করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিল দিল্লির এই ঘটনা, চোখে আঙুল তুলে। বাংলা পারেনি আরজি করের সময়, সেই সময় সরকার পড়ে যাওয়ার কথা ছিল, সেই সময়তেই দোষীদের শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পারিনি। তার কারণ আমাদের বিশ্বাস, আমাদের প্রচলিত বিশ্বাস যে একটি শক্তির বিরুদ্ধে আরেকটি শক্তি লড়বে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে সেই লড়াই দেখব।
লড়াইয়ে যখন বিরোধী শক্তি জিতে যাবে তখন আমি হাততালি দেব। দেখছেন না চতুর্দিকে কত তাড়াতাড়ি সবাই গেরুয়া হয়ে যাচ্ছে। এরাই কিন্তু আগে তৃণমূলের সঙ্গে ছিল। ভাবুন, এইসব উপাচার্য, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, স্কুলের শিক্ষক থেকে শুরু করে পাড়ার যে গেছো মস্তান রয়েছে সবাই কেমন পাল্টি খাচ্ছে। সবাই এখন নাকি গেরুয়া, সবাই নাকি এতদিন ধরে সনাতনে বিশ্বাস করছিল, সব যেন বেরিয়ে পড়েছে। দেখুন, একেবারে একই ছবি। কেন বলছি জানেন তো? পরিবর্তনটা আসলে রাজনৈতিক হয়েছে, সামাজিক পরিবর্তন হয়নি। আমরা যাদের দেখতাম গাড়ির সামনে ড্যাশবোর্ডে তারা তৃণমূলের পতাকা নিয়ে আর ব্যাজগুলোকে রেখে রাস্তায় শক্তি প্রদর্শন করতেন, ঠিক এখন একই জিনিস ঘটছে। গেরুয়া পতাকা, পদ্ম আঁকা গেরুয়া পতাকা উত্তরীয়গুলো গাড়ির ড্যাশবোর্ডে রেখেছেন, ব্যাচ রেখেছেন, একইভাবে এগোচ্ছে। কিচ্ছু পরিবর্তন হয়নি। অনেকে বলছেন এই পরিবর্তনটা শুধু সামাজিক পরিবর্তন হয়নি, আসলে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। তা নাহলে আপনারা ভাবতে পারেন যে সমস্ত তৃণমূলের এমপি, সাংসদ যারা সেদিনও বলেছে যে ডিজে বাজাবে, বিশেষ করে আমি মেদিনীপুরের এক সাংসদের কথা মনে পড়ছে, তিনি বলেছেন তারা সব এখন নাকি এনডিএর সমর্থক হয়ে গেছে। আপনারা আমাদের বিধানসভার দিকে তাকান, কি নোংরা ঘটনা ঘটছে বিরোধিতা করার নামে। আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে কোনো বিরোধী নেই। না, আমি সরকার পক্ষকে সমালোচনা করছি না, আমি বিরোধীদের বলছি, বিরোধিতা করার সাহস তাদের নেই। আমি বলবো এবং আপনাদেরও ভাবতে বলবো, এই প্রচলিত ব্যবস্থার বাইরে আপনাদের বেরিয়ে আসতে হবে। না লাল পার্টি, সবুজ পার্টি, গেরুয়া পার্টি এরা নয়। আপনাদের মনে রাখতে হবে, আমরাই নির্বাচিত করে তাদের বিধানসভায় পাঠাই, লোকসভায় পাঠাই, তারা জনতার সেবক। কিন্তু আমরা কি করি? আমরা ভেবে ফেলি তারা নাকি একেবারে ভগবান, অর্থাৎ জেতার পর আমরা সাধারণ মানুষ, আমরা এমনভাবে তাদের সঙ্গে ব্যবহার করা শুরু করি, তারা ভাবতে শুরু করেন তারা ভগবান। দেখুন, একটি তরুণী, হয়তো কলেজ পড়ুয়া, নাম না জানা এক তরুণী সেদিন রাজপথে প্রকাশ্যে কতগুলো কথা বলেছেন। আমার মনে পড়ে যাচ্ছিল নীরেন চক্রবর্তীর সেই কবিতার কথা। আমার মনে পড়ে যাচ্ছিল যেন শিশুরাই বলতে পারে, নির্দোষ নিষ্পাপ শিশুরাই বলতে পারে, রাজা তোর পরনে কাপড় নেই। দেখুন সেই তরুণীর কথা। देखिए, सरकार आती रहती है, जाती रहती है। कांग्रेस के टाइम पे भी बहुत सारी प्रॉब्लम्स थी, बीजेपी के टाइम पे भी बहुत सारी प्रॉब्लम्स है। आने वाली जो सरकार होगी उस टाइम पे भी प्रॉब्लम होगी। असली प्रॉब्लम ये है कि जब जनता अंधों की तरह सरकार की पूजा करने लगती है, सवाल नहीं पूछती है और ये सोचती है कि जो मोदी जी हैं, जो राहुल गांधी है, वो गॉड है आपके, तो ये सबसे ज्यादा बड़ी प्रॉब्लम है। सरकार प्रॉब्लम है नहीं, जनता प्रॉब्लम है। गवर्नमेंट इज द रिफ्लेक्शन ऑफ द पीपल एंड पीपल आर फुलिश। वो पूजा कर रहे हैं अंधों की तरह। आप ये बताइए, आपको रिलीजन से जोड़ दिया गया, आपके सेक्स से जोड़ दिया गया, मुस्लिम हो या फिर कोई भी। मुझे हर रिलीजियस इंसान से प्रॉब्लम होती है, क्योंकि ना वो अपनी क्रिटिकल थिंकिंग पे काम कर रहा है, ना वो फिजिक्स की बात कर रहा है, ना वो लिटरेचर की बात कर रहा है, ना वो इंजीनियरिंग की, ना इनोवेशन की बात कर रहा है। वो क्या बात कर रहा है कि वो मस्जिद कब बना था, वो मंदिर कब बना था। तो ये देश का हाल है। 70 साल बाद अगर ये हाल है ना, तो हमें बहुत टाइम लगेगा अमेरिका, चाइना, इन जैसे देशों की तरह बनने के लिए। দেখুন, শুক্রবার কলকাতার রাজপথে নেমেছিল 8টি বাম সংগঠন। না, লোক কম হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে 20শে জুন থেকে যেই আন্দোলন চলেছে একেবারে 26শে জুলাই পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত, সেখানে 25 তারিখ শুক্রবার নেবে ভাবলেন খুব নাম কামিয়ে ফেলবেন। তাছাড়া আপনাদের আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর যেরকম কাপুরুষোচিত আক্রমণ করেছেন তা তো নিন্দার যোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এতদিন কোথায় ছিলেন? বড় বড় ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন, আপনারা জানেন না নিটে কি হয়েছিল? আমরা সবাই জানি 2024 থেকে শুরু করে আজ পর্যন্ত এই নিট নিয়ে কম তো জল ঘোলা হয়নি। কই রাস্তায় নেমেছিলেন আপনারা? আমি জানি আপনারা অনেকে লিখবেন যে আপনি জানেন না আমরা রাস্তায় নেমেছিলেন। না ভাই, ওটাকে রাস্তায় নামা বলে না। আপনি কোথাও নামলেন 5-6 জনকে নিয়ে, কোথাও গিয়ে একটা পিকেটিং করলেন, কোথাও গিয়ে একটা আপনি স্ট্রিট কর্নার করলেন, ওটাকে রাস্তায় নামা বলে না। বাম সংগঠনগুলোর জানা উচিত, চোখে আঙুল তুলে দেখিয়ে দিল এই ছেলেমেয়েরা, জেনজিরা কিভাবে আন্দোলন হয়। ওইভাবে আন্দোলন হয় না। ওই আজাদি করলে আর আন্দোলন হয় না।
ওটা ওই জেএনইউ ক্যাম্পাস বা যাদবপুর ক্যাম্পাসে ভালো লাগে, তার বাইরে আন্দোলন হয় না। যে আন্দোলনটা দিল্লি করে দেখালো তার ধারে কাছে এর রাজ্যের বাম সংগঠনগুলো নেই। একইভাবে আপনাদের প্রশ্ন করি, এতদিন ধরে আপনারা শুধু নিট নয়, আপনারা জানেন না ভারতবর্ষের মতো একটি দেশ যেখানে আর্থসামাজিক কাঠামো আমাদের এমন যে সেখানে ডাক্তারি পড়া মানে একদিকে যেমন একটি মহৎ পেশায় আসা, অন্যদিকে ডাক্তারি পড়া মানে গোটা পরিবারটার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বড় লোকরা শুধু টাকা দিয়ে ডাক্তার হবে সেই জন্যে চারিদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলো গজিয়ে উঠেছে। কই কই বীরপুঙ্গব সেই সমস্ত বিরোধীরা? আপনারা আন্দোলন করেছেন? আপনারা জানেন না বছরের পর বছর কি করে ডাক্তারির অর্থাৎ সিটগুলো বিক্রি হয় কত কোটি টাকা দামে? কই আন্দোলন? আমি এখানে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, বাম সংগঠন বলছি না। আমাদের জানা উচিত যাদের কাছে আগামী দিনে আমরা চিকিৎসা করাতে যাব আসলে তারা মেধা দিয়ে নয়, টাকা দিয়ে ডাক্তার হচ্ছে। এইসব বেসরকারি কলেজগুলো কিভাবে তাদের আসন বিক্রি করছে আমরা সবাই জানি, কিন্তু কেউ কিছু বলি না। অথচ এতদিন বাদে বামেরা রাস্তায় নামলো এবং একদম শেষ মুহূর্তে পুরো আন্দোলনটা হাত থেকে ফসকে যাবে এটা বুঝতে পেরে তৃণমূলও নামলো। খুব মজার বিষয় জানেন, আন্দোলন শেষ হয়ে গেছে, নয়া দিল্লি যন্তর মন্তর, সেখানে জয়ের উল্লাস। সেই সময় তৃণমূল এখানে নাটক করতে তারা আন্দোলন খেলছে। দেখুন সেখানে পুরনো খেলোয়াড়রাও আছে। আবার আপনাদের বলছি, এই জেনজি বাচ্চা ছেলে মেয়েগুলো আমাদের কি শিক্ষা দিয়ে গেল? আপনার যদি উদ্দেশ্য সৎ হয়, আপনার কোনো রাজনৈতিক দলের দরকার নেই, রাস্তায় নামুন। গণতন্ত্রে একটা বিরাট পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা আমরা বারবার দেখেছি। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজিক্যাল অর্থাৎ প্রাযুক্তিক যে বিপ্লব ঘটেছে, মানুষের হৃদয়, মানুষের মনন, মানুষের মেধা পরিবর্তিত হচ্ছে। ওইভাবে আর এখন যেমন যুদ্ধ হয় না, ঠিক সেরকমভাবে রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক লড়াই হয় না। রাজনৈতিক লড়াই করার জন্য আমি জনতার সেবক, আমি সমাজসেবী হিসেবে একটা বিরাট নেম প্লেট নিয়ে আমি মানুষের কাছে এসে বলবো যে তোমার সরকার স্বৈরাচারী, তাই আমি তোমার হয়ে বিরোধী পক্ষ হয়ে দাঁড়াচ্ছি, এসবের দিন ঘুচে গেছে। বিরোধিতার সংজ্ঞা বদলে গেছে। এই গণতন্ত্র আপনাকে যে পরিসর দিয়েছে, পরিসর হোক সীমিত, সেই সীমিত পরিসরে আমাদের কথা বলতে হবে। আজকে যে পরিবর্তন ঘটলো, যে বৈপ্লবিক পরিবর্তন ঘটলো, তার সুদূর প্রসারী একটা ফল আমরা পাবো। তার কারণ মানুষ বুঝেছে এখন আর ওইভাবে রাজনীতি খেলে হবে না, দরকার রাস্তায় নেমে কথা বলা। আমি শেষ একটি কথা বলে বিদায় নেব যে আপনারা দেখলেন তো যে তৃণমূলের প্রতি মানুষের অকল্পনীয় ক্ষোভ, যে ক্ষোভ আমরা অনেকেই বুঝতে পারিনি, নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই তৃণমূল কংগ্রেসে দাগি যারা নেতা, যাদের কোট আনকোট তোলামূল বলা হয়, তারা এখনো কিন্তু বহাল তবিয়তে আছে। অর্থাৎ মেসিকে নিয়ে চটকাচটকি করে এখনো পর্যন্ত কারাবাস না করে ঘুরে বেড়াচ্ছে এরকম নেতা আছে। আসলে ভেতরে সেটিং আছে বলবো না, কিন্তু এই যে অঙ্কের সমীকরণ, সেই সমীকরণে, রাজনৈতিক সমীকরণে এরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি ভ্রষ্টাচারের বিরুদ্ধে, যদি অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যদি লড়াই হয়, সেখানে এদের তো ছাড়া পাওয়ার কথা নয়। এরা পাচ্ছেন কেন? এমনকি নির্বাচনে হেরে গিয়েও পাচ্ছেন, কারণ অনেকে বলছে এর মধ্যে কামিনী কাঞ্চনের খেলা চলছে। সুতরাং আমরা যাদের ভোট দিয়ে নিয়ে এসেছি, তারা যদি এই রকম তোলামূলের অর্থাৎ কোট আনকোট তোলামূল, যাদেরকে বলা হয় যে তৃণমূলের নেতা যারা অকল্পনীয় বিত্তশালী, এদেরকে তো আমরা কিছু করতে পারছি না, তাহলে কি পশ্চিম বাংলায় আগামী দিনে যদি দুষ্টের দমন না হয়, তাহলে কি শিষ্টের পালনের জন্য কলকাতাবাসী, বঙ্গবাসী নামবেন রাস্তায়? ভবিষ্যতই উত্তর দেবে।